ওকে, ডান। তাহলে গতকাল আমাদের এই সেটিং থেকে যত অপশন আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, সব কিছু কিন্তু আলোচনা করা হয়ে গেছে। যদি কারো মিসিং থাকে তাহলে ক্লাস রেকর্ডটা একটু দেখে নিন কষ্ট করে। তারপরে গতকাল কিন্তু প্লাগ ইন আপলোড, প্লাগ ইন সেট আপ সব কিছু দেখছেন, কোনো কিছুই বাকি নাই। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের এই যে একটা ফ্রেমওয়ার্ক রান করে এই জিনিসগুলো কি কি ফাইলের উপর ডিপেন্ড করে রান হয় এবং কোর ফাইলগুলো কোনগুলো সেইগুলো দেখব। তারপরে চলে যাব থিমে, কারণ গতকাল কিন্তু প্লাগ ইন আপলোড, প্লাগ ইন দেখছি, প্লাগ ইনের পার্টটা দেখছি, কিন্তু আজকে দেখব থিমের পার্টটা। তার আগে আমি একটু ব্যাক এন্ডে নিয়ে যাব আপনাদের, অর্থাৎ ফাইল ফোল্ডার নিয়ে যাব, যে আসলে একটা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক রান করতে কি পরিমাণ ফাইল আপনাকে হেল্প করে। চলেন তাহলে ওয়ার্ডপ্রেসের ফাইল দেখতে হলে আমাদের সবাইকে যেতে হবে htdoc, অর্থাৎ জ্যাম ফাইলে। জ্যামটা কোথায় দেওয়া আছে জানো? সি ড্রাইভে। এই যে জ্যাম্পের htdoc এ চলে যান। htdoc এ যাওয়ার পরে যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চলে যান। এখন দেখেন একটা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক রান করতে কতগুলা ফাইল লাগে এবং ফোল্ডার লাগে দেখেন একটু। মানে ব্যাক এন্ডে আমরা যত রিল্যাক্সে কাজ করতেছি, যারা ফ্রেমওয়ার্কটা দাঁড় করাইছে তাদের নিরলস পরিশ্রম, কয়েক বছর ধরে পরিশ্রম করছে একটা টিম, তারপরে একটা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক দাঁড়াইছে, যেটা আমরা ইজিলি এখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে করে কাজ করতেছি। ঠিক আছে? প্রথম দেখেন এখান থেকে যে ফাইলটা আমরা ওয়ার্ডপ্রেস পাই সেটা হচ্ছে index.php, আর এখানে সব ফাইলের এক্সটেনশন php। খেয়াল করছেন? বলেন তো কেন? কারণ ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা তৈরি PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে? সব আছে, কিন্তু কোর যে ফাইলগুলা, এই ফাইলগুলো হচ্ছে PHP দিয়ে করা। আর আপনি যেটার কথা বলতেছেন CSS, সেটা তো হচ্ছে style.css পেজ। সেটা হচ্ছে style.css, সেটা তো আর style.php হবে না। CSS ওটা আলাদা। ঠিক আছে? এখানে মেইন যে ফাইলগুলা, সবচেয়ে মেইন এখানে যে ফাইলটা রান করে প্রথম, সেটা হচ্ছে index.php। ঠিক আছে? এই ফাইলটা জাস্ট পরিচিত হন, না হলে বুঝবেন না যে একটা ফ্রেমওয়ার্ক আসলে কিসের উপর দাঁড়ায় থাকে। এটা অনেক মানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। এবং আপনি যদি ডাটাবেসের কোনো কাজ করতে চান তাহলে এই যে wp-config.php এখানে ডাটাবেস থাকে। চলেন এটা একটু দেখাই নিয়ে আসি। আমার সে কোথায় গেল? সাবলাইম আছে আদেও নাকি হারাই গেল? সাবলাইম তো থাকার কথা, দেখি। config.php এটা ইম্পর্টেন্ট ফাইল, এখান থেকে ডাটাবেস রান হয়। দেখেন config.php ফাইলটা রান বের করতেছি।
দেখেন এই দেখেন ডিবি নেম, এটা হচ্ছে ডাটাবেস নেম, মনে আছে আমরা সেট করছিলাম। এই দেখেন WPDB, তারপরে মনে আছে ইউজার নেম দিছিলাম রুট, এই যে সেই রুট। মনে আছে পাসওয়ার্ড ফাঁকা রাখছিলাম, এই যে সেই পাসওয়ার্ড। মনে আছে যে এটা হচ্ছে আপনাদের লোকাল হোস্ট, এই যে সেই লোকাল হোস্ট। যখন সার্ভারে উঠাবেন তখন এই জায়গায় একটা পাসওয়ার্ড আসবে, ইউজার নেম যা দিব তাই থাকবে, এই কিছু চেঞ্জ আসবে আর কি যখন আমরা লাইভে করব। তো এখান থেকে আপনি আপনার ডাটাবেসের তথ্য আপডেট করতে পারবেন। যদি কোনো ডাটাবেস চেঞ্জ করতে চান বা পুরাতন ডাটাবেস ফেলে নতুন ডাটাবেস করতে চান, অনেক সময় ডেভেলপমেন্টের কাজে দেখবেন যে লাগবে। ঠিক আছে, তখন কিন্তু আপনারা যদি ভিতরের কোথায় ডাটাবেসের কানেকশন থাকে এটা যদি না জানেন, তাহলে কিন্তু এই ধরনের ডেভেলপমেন্টের পার্টগুলো করতে পারবেন না। তাহলে আমরা wp config ফাইলটা কোথায় পেলাম খেয়াল করেন, আবার দেখাচ্ছি। দেখছেন কোর ফাইলে যাবেন, ওয়ার্ডপ্রেস ফোল্ডার, তার মধ্যে ফোল্ডারটা ওপেন করলেই পাবো কি, এই যে config.wp-config.php। এখানে একটা ব্যাপার আছে, আপনি ওয়ার্ডপ্রেস যতক্ষণ ইনস্টল না দিবেন ততক্ষণ কিন্তু এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকে, ফাঁকা থাকে, এখানে কিছু ঢুকে না। বুঝতে পারছেন? আপনি কিন্তু একটা ওয়ার্ডপ্রেস আনজিপ করলে এইসব ফোল্ডার পাবেন, এইসব ফাইল পাবেন, তা কিন্তু এই সব জায়গাগুলো ফাঁকা থাকবে। কারণ কি, ওটা এখনো ইউজ হয়নি, ফ্রেশ। ঠিক আছে, তারপরে আর কি কি ইম্পর্টেন্ট ফাইল আছে এখানে। wp config থেকে ডাটাবেস চেঞ্জ করা যায়, দেখাই দিলাম। আর ইন্ডেক্স হচ্ছে মূল ফাইল, এটার থেকেই প্রথম যখন ডোমিন আমরা সার্চ করি এটার থেকে ওয়ার্ডপ্রেস রান হয়। আচ্ছা, তারপরে যদি আমি ফোল্ডারের মধ্যে যাই, আপনার মনে আছে যে আমরা যখন অ্যাডমিনে ঢুকি তখন domain/wp অ্যাডমিন দিই, এই যে সেই ফোল্ডার, এই ফোল্ডার অ্যাক্সেস করার জন্য আমরা /wp অ্যাডমিন দিই। এখন আপনি যদি এটা রিনেম করে দেন তাহলে কি আপনার ইউআরএল, এই বাই ডিফল্ট ইউআরএল এটা আর ঠিক থাকবে না। যারা হায়ার ডেভেলপমেন্টে কাজ করে, মানে সিকিউরিটি কাজ করে, তারা এগুলো রিনেম করে সিস্টেম করে আলাদা প্লাগইন দিয়ে কমন ইউআরএলটাকে আনকমন করে দেয়। মানে ম্যাক্সিমাম সবাই জানে যে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে wp-admin, ওয়ার্ডপ্রেস সাইট মানেই wp-admin। ঠিক আছে, ও ম্যাক্সিমাম আপনি নিজেও টেস্ট করে দেখবেন, ম্যাক্সিমাম সাইটগুলোতে ওরকম wp-admin। সো এই ধরনের ইয়েগুলো, ব্যাপারগুলো থেকে যখন সিকিউরিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি নিজে নিজে জানবেন যে wp-adminটা কোথায় থাকে এবং তাকে রিনেম করলে কোন কোন ফাইলে চেঞ্জ আসবে। ঠিক আছে, সব কিছু বুঝে বুঝে করতে হবে। তারপরে এই wp-admin কিন্তু আমরা স্ল্যাশ দিয়ে সার্চ করি কোথায় যাওয়ার জন্য, লগ ইন করে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। আচ্ছা, এই wp কন্টেন্ট এর মধ্যে থাকে প্লাগইন আর থিম। wp কন্টেন্টের দুটো পার্ট আছে, একটা আছে প্লাগইন আর একটা আছে থিম। চলেন ভিতরে যাই দেখি। এই দেখেন প্লাগইন, এই যে থিম। আমি যত প্লাগইন এখানে দিয়েছি এর ভিতরে গেলে সব প্লাগইন দেখতে পাবো। এই দেখেন আকিসমেট, কন্টাক্ট ফর্ম 7, তারপরে কি জ্যাম্প ইমবেড, ম্যাপ ইমবেড, মনে আছে ম্যাপ বানাইছিলাম আমরা। জি স্যার বলতে এত সময় নেন হবে কেমনে বলেন।
এই দেখেন কন্টাক্ট স্যার ফর্ম, আমি আগে বলবো। হ্যাঁ কন্টাক্ট ফর্ম 7 মনে আছে, এইগুলো আমরা দিছিলাম। আপনার কোনো প্লাগইনে ঝামেলা করতেছে, ঝামেলা বুঝেন, এই প্লাগইন একটার সাথে একটা ইফেক্ট হয়, সেই প্লাগইনটা সুন্দর করে যখন ডেভেলপমেন্টের কাজ করবেন, হায়ার ডেভেলপমেন্টের কাজ, তখন এসে সেই প্লাগইনটা জাস্ট রিনেম করে দিলে সেই প্লাগইনটা অকেজ হয়ে যাবে। বলেন তো কেন অকেজ হয়ে যাবে? ওই ওয়ার্ডপ্রেস আর পাবে না এরকম, অথবা এখান থেকে সুন্দর করে ডিলিট করে দিবেন। তার মানে কি, আপনি ওয়ার্ডপ্রেসকে ডোমিনেট করতেছেন। তুমি যেটা আমার ব্যাক এন্ড থেকে করতে দিচ্ছ না, আমি কোড জানি, আমি তোমার নারী নক্ষত্র জানি, তোমার সৃষ্টি জানি, আমি তোমাকে ভিতর থেকে ডোমিনেট করব। কোনো কোনো প্লাগইন মনে করেন যে ওখান থেকে এই ড্যাশবোর্ড থেকে আপলোড হচ্ছে না, সাপোজ এখান থেকে অনেক সময় প্রবলেম হয়, ফাইল লিমিট টিমিট এটা ওটা নানান ঝামেলা দেখায়, ভার্সন ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা। এই যে প্লাগইন অ্যাড নিউ, হ্যাঁ যখন আমি এইখান থেকে ইনস্টলেশন নিবে না, এরকম অনেক ঝামেলায় পড়বেন যখন কাজ করবেন। আপলোড দেখাবে, ফাইল অ্যাক্সেস, এক্সিট এই টাইপের, বা ওল্ডার ভার্সন, নট কম্পিটেবল, এটা তো এইগুলো তো কম্পিটেবল, এই টাইপের প্রবলেম কম্পিটেবল, এই যে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস উইথ দিস ভার্সন। এরকম প্রবলেম হলে কাজ তো করতে হবে, বাইরের কাজ যখন হাতে নিচ্ছি তখন কি পোস্টমর্টম শুরু করবেন, ওয়ার্ডপ্রেসের কোডের মধ্যে চলে যাবেন, যে এইখানে সেই ইয়েটা প্লাগইনটা ডাউনলোড করে জিপ ফাইলটা এখানে আনজিপ করবেন। আনজিপ করার সাথে সাথে এই ফোল্ডার আপনি যখন আপনার অল ইনস্টল প্লাগইনে চলে যাবেন, তখন অটোমেটিক ওই প্লাগইনটা আপনার এখানে শো করবে, এই যে এখানে শো করবে। তার মানে আপনারা এই ধারণা থেকে দূরে থাকবেন যে সব প্লাগইনই ড্যাশবোর্ড থেকে আপলোড করে করে দিতে হবে না। এটা হচ্ছে পিছনের দরজাতে কাজ করা, বিকল্প ওয়ে। এই টেকনিকগুলো শিখে রাখবেন, জেনে রাখবেন। কোনো প্লাগইন সামনে থেকে ইনস্টল হচ্ছে না, তার পিছন দিয়ে ঢুকাই দিবেন, পিছনের দরজা দিয়ে দেওয়ার পরে এখানে আসবে, জাস্ট আপনি অ্যাক্টিভ করে দিবেন, দিলে আপনার প্লাগইন রান হয়ে যাবে। সো এইসব মানে এত ডিপের টেকনিক আপনাদের কোনো বিগিনার বা কোনো ট্রেনারই আপনাদের সাথে শেয়ার করবে না, যেটা সোজা কথা। কিন্তু আমি চাই যে আপনারা যেন কোনো কাজে আটকায় না যান, সামনেতে ঢুকতে না পারলেও পিছনের দরজা চিনাই দিলাম। আচ্ছা স্যার, যদি আমি বারবার ডাউনলোড করে সেটা আপলোড দিই তাহলে কি সমস্যা হবে? বুঝি না, আবার বলেন। মানে কথা হচ্ছে যে আমরা ইনস্টল করে দিতেছি, দেখা গেল আমার ইনস্টল করে নিতেছে, কিন্তু আমি ইনস্টল বাদ দিয়ে যদি আমি আপলোড করে দিই ডাউনলোড করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি সব করতে পারবেন। আপনাদের তো শুধু হচ্ছে এই যে অ্যাড নিউ করার পরে এই ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে দেখাইছি, কিন্তু আমি এখনো বাইরে থেকে কিভাবে প্লাগইন আপলোড করতে হয় এটা কিন্তু দেখাইনি। এটা আমি দেখাই দিব জাস্ট ফাইলগুলোর ডিসকাশন শেষ হলে, ঠিক আছে? আপনাকে যে এখান থেকে প্লাগইন নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি এই যে wordpress.org তে যাবেন, আমি একটা এক্সাম্পল দেখাই দিই যেহেতু টপিকসে চলে আসছি। wordpress.org তে গেলাম, যাওয়ার পরে এখান থেকে গেলাম প্লাগইন, ঠিক আছে? প্লাগইনে যাওয়ার পরে সার্চ করতে বলতেছে, এত কিছু সার্চ করব না, ছোট্ট একটা প্লাগইন, ইউজার প্রোফাইল পিকচার, হ্যাঁ এটাই দিচ্ছি, ইউজার। স্যার, প্লাগইনে কি কি কেউ দেখা যায় না? হ্যাঁ, প্লাগইনের প্রিভিউ না, ওইভাবে মনে হয় প্লাগইনের প্রিভিউ দেখা যায় না। এই ধরনের টিউটোরিয়াল থাকে কিভাবে ইনস্টল করবেন, থিমের প্রিভিউ থাকে পাগল। না, কথা হচ্ছে না না, স্যার আমার যেমন আমি প্লাগইনটা ইউজ করব সেটা ইউজ করলে কেমন দেখা যাবে? এই যে আপনার এই ছবি টবি দেখে এগুলা থেকে একটু আইডিয়া নিতে হবে। তারপরে স্ক্রিনশট থাকে, অবশ্যই এটাতে নাই, কিছুটা স্ক্রিনশট থাকে। এই টাইপের হবে, কিভাবে আপনি সেট করবেন, কিভাবে কি করবেন এই। তাছাড়া যদি থিম হতো তাহলে প্রিভিউ থাকে। আমি বুঝতে পারছি আপনার কথা, এই ধরনের প্রিভিউ কিছু কিছুতে থাকে, কিছু কিছুতে থাকে না, যেহেতু এগুলো ফ্রি জিনিস, এখানে তো আমরা জবরদস্তি করতে পারি না। আমি এই যে এই থিমটা ডাউনলোড দিলাম, হ্যাঁ আমি দেখাচ্ছি যে আউট অফ ড্যাশবোর্ড হাউ টু আপলোড এ প্লাগইন। এই যে একটা প্লাগইন কিন্তু আমি নামাই নিলাম, প্লাগইনের নাম হচ্ছে মেট্রোনেট প্রোফাইল। ওকে, এখন এই মেট্রোনেট প্রোফাইল আমি আপলোড করে দেব। প্লাগইনের মধ্যে যে অ্যাড নিউতে যে আপলোড প্লাগইন, এই যে জাস্ট ড্রাগ করে এখানে ড্রপ করে দিলাম। ও না সরি, প্লাগইন মনে হয় ড্রাগ ড্রপ হয় না, আমি ফাইলেই যাচ্ছি, চুজ ফাইল করে ডেস্কটপ থেকে ধরাই দিচ্ছি। কোথা থেকে ধরাবো? এই যে ডাউনলোড,
এই যে মেন্টনেট প্রোফাইল, এই যে আপলোড। এখন এই যে ইনস্টল প্লাগইন দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আপনাদের করে দেখাতে হবে যে কিভাবে আউট অফ ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন এই যে ইনস্টলে দিয়ে দিলাম। এখন চিন্তা করতেছেন যে জিপ রয়েছে, আনজিপ করবে কে? আপনার এত টেনশন নেই, যারা আনজিপ সেই করে নেবে। এই যে অ্যাক্টিভেট প্লাগইন করে দিলাম। তো এটা খুবই সহজ। প্লাগইন আপলোডের 3টা ওয়ে দেখালাম, একটা হচ্ছে ডাউনলোড করে আউট অফ ড্যাশবোর্ড, আর একটা সরাসরি ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, আর একটা পিছনের দরজা সরাসরি ফাইলে যে। ঠিক আছে, এই যে এখন এটা দেখালাম। এই এখন কিন্তু প্লাগইন আমার ইনস্টল হয়ে গেছে। এই দেখেন, এই যে ইউজার প্রোফাইল, এই যে ইউজার প্রোফাইল পিকচার, এটা একটা প্লাগইন। এখন সবই দেখালাম, ওইটাও দেখাই যে পিছনের দরজাতে কিভাবে প্লাগইন ইয়ে করবেন। দেখাবো না থাকবে? আচ্ছা, তাহলে চলুন আরেকটা প্লাগইন নামাই আমরা, wordpress.org। এই যে প্লাগইনে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা প্লাগইন নামান, যা ভালো লাগে। এই যে কামিং সুন কাউন্টডাউন, এটা নামালাম। হ্যাঁ, এটাতে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড দিলাম। এগুলো হচ্ছে যখন এই দুটো ওয়ে কাজ না করবে, এটা হচ্ছে অ্যাডভান্স ওয়ে। এখন যেটা দেখাচ্ছি এটা খুবই অ্যাডভান্স। এই ওয়েটা আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই, যখন খুব এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন ওয়ার্ডপ্রেসে তখন। এখন দেখেন আমি এই ফাইলটা কপি করে একবারে চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড, অর্থাৎ পেটের মধ্যে। কোথায়? জ্যাম্প htdoc ওয়ার্ডপ্রেস wp কন্টেন্ট প্লাগইন, এই প্লাগইনের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। দেখছেন, পেস্ট করে দিয়েছি। এখন এটা একটু আনজিপ করে দিতে হবে, যে কারণ কি, যেহেতু আমি তার ওয়েতে আপলোড করতেছি না, সেহেতু আমাকে কষ্ট করে তাকে একটু প্রিপেয়ার করে দিতে হবে। যদি তার পেটের মধ্যে থেকে ইনস্টল করে নিয়ে আসতাম, তাহলে সে তার মতো করে নিত। এই যে এক্সট্রাক্ট করে দিলাম। এই যে আমার হচ্ছে এটা কিন্তু কাউন্টডাউন বিল্ডার, এখানে এক্সট্রাক্ট করে দিলাম, এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যদি আমি আমার প্লাগইনে যাই, যদি আমার ভার্সনের সাথে কোনো সংঘর্ষ না থাকে, তাহলে অবশ্যই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, মানে ওইভাবে ইনস্টল হিসেবেই সে গ্রহণ করবে যখন আমি আনজিপ করে দেব। দেওয়ার পরে আমি যে প্লাগইনটা এখানে রাখলাম, সেটা কি রাখলাম যেন, সেটা কই, WP গুগল কই গেল? ইনঅ্যাক্টিভের মধ্যে চলে গেল নাকি? রিলোড দিলাম তো, দাঁড়ান। না, প্লাগইনটা তো শো করে না, ঘটনা কি? দেখি এটার প্রবলেম কি। ও সরি, দেখেন ফোল্ডারের মধ্যে ফোল্ডার, তার কেমনে পাবে ও? বের করে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন পাবে। বুঝতে পারছেন কেন পাচ্ছিল না? এখন দেখেন 5টা ছিল, 6টা দেখাবে। এই দেখেন 6টা হয়ে গেছে। এবং কই সেই প্লাগইনটা? এই যে কাউন্টডাউন বিল্ডার, দেখছেন ম্যাজিক?
পারবেন ওয়ার্ডপ্রেসকে এভাবে ডমিনেট করতে? এখন এই যে আমি অ্যাক্টিভ করে দিলাম, দিলে কাজ করবে। তাহলে কি কি ওয়েতে ওয়ার্ডপ্রেসের মধ্যে ফাইল পুশ করলাম দেখেন। একটা প্লাগইন পুশ করলাম, বলেন। এখন এই শর্ট কোড আমি যেখানে ইউজ করব, এই টাইম কাউন্টডাউন দেখাবে। চলুন একটা পেজের মধ্যে ওপেন করি, শর্ট কোডটা ইউজ করি। হোমে দিয়ে দিই। এখানে একটা ব্লক নিব, শর্ট কোড। নিয়ে যে কোডটা ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট করে দেব। দেওয়ার পর আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর এখন যদি হোম পেজে যাই, তাহলে আমরা কাউন্টডাউন যদি কাজ করে তাহলে দেখতে পাবো। এই দেখেন, কি মনে হয় ম্যাজিক্যাল না? জি স্যার। বলেন কোডিং কোথায় করছি? কোনো জায়গায় এক লাইন কোড করছে বা কোনো জায়গায় ওটা দেখতে হবে, ওর মধ্যে আরো অনেক সেটিং আছে। ওগুলো যখন শুধু প্লাগইন আর থিম নিয়ে কাজ করো তখন সব দেখাই দেবো। আবার তো মূল যে জিনিস শেখাতে আসছি কিন্তু যদি টাইম যদি কাস্টম না দিতে পারে তাহলে তো সেই প্লাগইন কোনো লাভ নাই। আরে সহায় সব সেটিংই আছে। আপনার কি মনে হয় এটা ওয়াকে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে রাখছে? না না বুঝে কমেন্ট করলে হবে? এটা ইউজলেস প্লাগইন আপনার মনে হয় যে ওয়ার্ডপ্রেস বানায় ছেড়ে দিয়েছে মাঠে? এটার অবশ্যই কার্যকারিতা আছে, এটা সেটিং আছে। আর এটা হচ্ছে কামিং সুন পেজ, যে 1 দিন 4 ঘন্টা 57 মিনিট 3 সেকেন্ড পরে এই ওয়েবসাইটটা আসতেছে। এই প্লাগইনের সেটিং দেখাতে গেলে এখন মূল টপিকসের বাইরে চলে যাব। তো চলো আপনার মনের ইয়ে পূরণ করে আসে আগে। এই এডিটে গেলাম, যাওয়ার পরে আপনি যে এখানে ডেট বসায় দিতে পারবেন, কতদিন পরে আপনি আসতেছেন সেই ডেটটা এখানে আপডেট করে দিতে পারবেন। যেমন আমি মনে করেন 18 নভেম্বর আসতেছি, তাহলে এই যে 18, তাহলে দেখেন 8 দিন 4 ঘন্টা 56 মিনিট দিয়ে কাজ করার পরে এই যে আপডেট করে দিবেন। দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসে যা আছে সবই কাস্টমাইজেবল। না হলে কি আমার আপনার মতো ডেভেলপাররা বানায় না, এরা অনেক কিছু ইয়ে করে মার্কেটে টেস্ট করে তারপরে পাঠাইছে। আর ওয়ার্ডপ্রেস তো আর যা দিলাম তাই গরু ছাগল তো আর নিয়ে নেয় না। ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন আপনি যদি ওয়ার্ডপ্রেসে অ্যাপ্লাই করেন শো করার জন্য, তাহলে তারা অনেকভাবে টেস্ট করে কোডে কোনো ইরোর আছে কিনা, সেটা আদৌ মার্কেটে চলবে কিনা, ওয়ার্ডপ্রেসে কোনো রেপুটেশন খাবে কিনা, নাকি রেপুটেশন বাড়াবে, এগুলো নিয়ে রিসার্চ করার টিম আছে তাদের। দেখেন যে 18 তারিখ দিছিলাম যে আমার ওয়েবসাইট, আজকে 10 তারিখ, 8 দিন পরে 8 দিন 4 ঘন্টা 55 মিনিট 44 সেকেন্ড পরে আমার ওয়েবসাইটটা কি হবে? কামিং সুন, মানে লাইভ হবে। মূল যে টপিকসে ছিলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা প্লাগইন ইনজেক্ট করা যায় ওয়ার্ডপ্রেসের মধ্যে। ওয়ে কোনটা? 3টা। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সার্চ করে নেওয়া যায়, আর একটা হচ্ছে wordpress.org থেকে ডাউনলোড করে, আর তৃতীয় যে নিয়মটা হচ্ছে, এটা একটা আনঅফিশিয়াল নিয়ম, এটা কোনো অফিশিয়াল নিয়ম না। এটা যারা ওয়ার্ডপ্রেসের উপর আধিপত্য বিস্তার করে তারা পিছনের কোডে যায় ওইভাবে ফোল্ডার আনজিপ করে করে যে প্লাগইনটা আপলোড না হতে চায় অফিশিয়ালি, সেটাকে আনঅফিশিয়ালি ওখান থেকে কাজ করে, ওখান থেকে ইয়ে করে ইনস্টল করে। ভেরি ক্লিয়ার। এই হচ্ছে প্লাগইনের ফ্যাক্ট। ওয়ার্ডপ্রেস
ইয়ের মধ্যে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে এই হচ্ছে আপনার থিমের, ঠিক আছে। তারপরে প্লাগ ইনটা আর এরপরে আছে থিম। এর থিমটা একদম সেম, প্লাগ ইন যেরকম থিমও এরকম সেম, আপনি তিনটা ওয়েতে আপলোড করতে পারবেন। সো থিম আর আলাদা করে দেখার কোনো কিছু নাই। প্লাগ ইন ঠিক যেভাবে আপলোড করলাম এবং অ্যাক্টিভ করলাম, থিমও সেম একইভাবে আপলোড হবে, অ্যাক্টিভ হবে, এবং তাকে রাখার তাকে ইনস্টল করার প্রসেসও ঠিক ঠিক প্লাগ ইনের মতো। তিনটি ওয়ে, একটা হলো ড্যাশবোর্ড থেকে, একটা হলো আপনার থিম থেকে, সরি একটা হলো আপলোড করে, আর একটা হলো এইভাবে আনঅফিসিয়ালি রেখে। তো চলেন থিমের দিকটা ওয়েও আমরা দেখি, ওই শুধু মুখে মুখে বলে ও আপনাদের মাথায় ঢুকবে না, আমার জানা আছে। চলেন প্লাগ ইনকে ধুলাই করলাম, এখন থিমটারও ধুলাই করবো, চলেন। এরপরে আপনারা একটা একটা করে প্লাগ ইন আর থিম আমি যে ওয়েতে আপলোড করলাম এরকম তিনটে ওয়েতে 6টা ওয়ে দেখাবেন আমাকে। সো বি কেয়ারফুল, যখন স্ক্রিন দেখবেন খুব অ্যাটেন্টিভলি দেখবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, স্যার এটা কি করলেন আমি বুঝি না। তাহলে চলেন এবার থিমে চলে যাব। আচ্ছা থিমটা আমরা একটু পরে দেখি, দেখি আমাদের প্লাগ ইনটা কে কে বুঝলো, কে আসবেন স্ক্রিনে? হ্যাঁ চলে আসেন। এখন কি রেকর্ডিং পজ দিব না রেকর্ডিং থাকবে, কথা বলেন। পজ করে দেন। ওকে, রেকর্ডিংটা অন দিলাম। হাই অলরেডি ডেটা সাইডে কাজ করতেছিলাম, তারপর প্লাগইন ইনস্টল করে দেখাই। প্লাগইন add new থেকে আমরা যেখান থেকে সার্চ করে ইনস্টল করতে পারবো। ক্লাসিক এডিটর আছে আমার সামনে, এই ক্লাসিক এডিটর ইনস্টল। থিম ইনস্টল করতে হয় জন্য অনেক লোডিং। এই যে ক্লাসিক এডিটর আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ডিএক্টিভ করে ডাউনলোড সাইট থেকে আমরা যে প্লাগইনস থেকে এখান থেকে আমরা যে কোনো প্লাগইন ডাউনলোড আমরা সেই গুটেনবার্গটা ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড ডাউনলোড করার পর আমাদের যে পিডিএফ ফাইলটা তারপরে আমার প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দেব।
কন্টেন্টের ভিতরে প্লাগইনস যেটা টেস্ট ডিফাইনটাকে আনজিপ করতে হবে। আনজিপ হয়ে গেছে, আমরা যদি সাইডে যাই সাইডে যাওয়ার পর রিলোড দেওয়ার পরে আমার উডানটা চলে আসছে, এটাকে অ্যাক্টিভ করে দিয়ে আর একটা সিস্টেম আছে তার জন্য আমি আরেকটা প্লাগইন ডাউনলোড হয়ে গেছে। এখন প্লাগইনসে অ্যাড নিউতে ক্লিক করুন, অ্যাড নিউতে ক্লিক করে আপলোড প্লাগইনসে এই যে চুজ ফাইল, এখানে আমার যে ফাইলটা আছে জিপ ফরম্যাটে এটা পেস্ট করে ইনস্টল করব। সাইটটা ভারী হয়ে গেছে, ওই জন্য টাইম দিচ্ছে। plugin install successfully. Install হয়ে গেছে। অ্যাক্টিভ করে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমরা দেখতে হয়েছে এরকম plugin ইনস্টল করতে। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ বাপ্পি। দেখেন এখানে অ্যাপিয়ারেন্সে থিম অপশনটা আছে, এটা প্রথম দিন আলোচনা করছিলাম, আজকে আবার রিপিট হচ্ছে, হোক সমস্যা নেই। এই যে বাই ডিফল্ট আমরা কিন্তু তিনটা থিম পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা নতুন একটা থিম নিব, তাহলে নতুন থিম নেওয়ার জন্য সবসময় এই যে প্লাসে ক্লিক করব, অ্যাড নিউ। প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আপনি কিছু থিম পাবেন, এই থিমগুলো অটোমেটিক এখান থেকে আমরা নিতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে একটা থিম জাস্ট ফর প্র্যাকটিস এটা নিতে পারি আমরা, কলিব্রি ডাব্লিউপি। এটা নেওয়ার জন্য ডাউনলোড দেওয়া লাগবে না, ইনস্টল করলে হয়ে যাবে। একটু ইনস্টল হতে সময় নেবে।
হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা আসলে অ্যাক্টিভ করবো না, আমরা দেখবো যে আসলে আমাদের থিমের যে 3টা থিম ছিল ওখানে 4টা থিম শো করছে কিনা সর্বশেষটা। একটু রিফ্রেশ করি। দেখেন আমাদের এখন 4টা থিম শো করতেছে, দেখছেন? এটা হচ্ছে আমরা সর্বশেষ যেটা নিলাম এই থিমটা। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে ড্যাশবোর্ড ছাড়া বাইরে থেকে একটা থিম নেওয়া যায়। তাহলে আমাদের সেই wordpress.org এখানে যে আমরা চলে যাব থিম। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা থিম ডাউনলোড দেব, এই যে এটা দেব পপুলার এফএক্স। এখানে ক্লিক করব ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন দেখব কিভাবে আউটসাইড অফ ড্যাশবোর্ড থেকে নতুন প্লাগইন আপলোড করতে হয়। এখানে ক্লিক করব, অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করার পরে পাবো আপলোড থিম। আপলোড থিম সুস ফাইলে যে পপুলার এফএক্স ডাউনলোডে যে পপুলার এফএক্সটাকে আমরা ধরাই দিব এখানে। এই যে পপুলার এফএক্স, এটা জাস্ট এখানে আপলোড করে দিব। এবার দিব ইনস্টল। ইনস্টলে যাওয়ার পরে অ্যাক্টিভ দিলে থিম অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু আমরা দেখব যে আমাদের থিমে 5 নম্বর থিমটা দেখাচ্ছে কিনা ড্যাশবোর্ডে। ইয়েস, এই যে দেখেন পপুলার এফএক্স, ঠিক আছে। তাহলে এটা দিছিলাম ড্যাশবোর্ড থেকে, এটা দিলাম আউট অফ ড্যাশবোর্ড। এখন দিব আনঅফিশিয়ালি যে সিস্টেমটা শিখাইছি আপনাদের, যখন এই দুটো ওয়েতে কাজ না করতে পারবেন তখন ফাইনালি ওইটার হেল্প নেবেন। সেটার হেল্প নেওয়ার জন্য কি করতে হবে, আপনারা চলে যাবেন যার ফাইল, আবার চলে যাবেন wordpress.org। এখানে চলে যাবেন থিম, থিমে যাওয়ার পরে ওই ইয়া মাসুদ, আপনি এত ইররেগুলার হয়ে গেলেন কেন হঠাৎ, বলেন। মাসুদ শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, নতুন একটা থিম ডাউনলোড করতেছি, এর নাম হচ্ছে নেভি, NEV, নিভি। আমার নেট এত ফাস্ট, ঝড়ের মতো ডাউনলোড হয় আর সাইক্লোনের মতো আপলোড হয়। ওকে, কমপ্লিট। এখন শিখবো যে এটা কিভাবে
আনঅফিশিয়ালি যদি কাজ করতে হয় তাহলে এই যে এনইভি এই জিপটাকে এখান থেকে আনজিপ করে দেয় না, ওখানে যে ঝামেলা হচ্ছে এক্সট্রাক্ট টু, আমার ওইটা এক্সট্রাক্ট করতে চায় না, ওইটার লাইসেন্স চলে গেছে ওই সফটওয়্যারে। এক্সট্রাক্ট টু দিলাম, ডাউনলোড নিভির মধ্যে, এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এই যে এই নেভিটাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ফাইল পাথটা যেন ঠিক থাকে। এটাকে কপি করে, এটার কপি অপশন তো এখান থেকে আসে না, সমস্যা নেই, আমরা এখান থেকে নিব। এই যে এর মধ্যে আর একটা ফোল্ডার হয়ে থাকতেছে, যার কারণে কিন্তু একটা প্রবলেম হচ্ছিল। তো যখন জিপকে আনজিপ করবেন তখন একটু খেয়াল করে করবেন। তাহলে চলে যাচ্ছি জ্যাম htdoc wp কন্টেন্ট ওয়ার্ডপ্রেস wp কন্টেন্ট থিম, এখানে জাস্ট প্লাগইনটা বসাই দিব। ওকে, প্লাগইনের নাম হচ্ছে NEV। এখন চলে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে সার্চ করি তাহলে আমরা কততম প্লাগইন পাবো? 1 2 3 4 5 6। রিলোড করলে নিভি প্লাগইনটাও আমরা পেয়ে যাব। এই যে, তাহলে কি জিনিসটা এখন বলেন যে প্লাগইন আর ওয়ার্ডপ্রেসের মধ্যে আপলোডগত কোনো পার্থক্য আছে কিনা বলেন? বলতে পারবেন কেউ? কোনো ডিফারেন্স আছে? শুধু স্যার একটা প্লাগইন তো একটা টিমের মধ্যে আগে আমি খেলে দিই। একই জিনিস, কোনো পার্থক্য নাই। মাসুদ জয়েন করলেন, কল করলাম, কথা বললেন না, কই মাসুদ? নাই, হুট করে আসছে, হুট করে চলে গেছে। ওকে, তাহলে থিম আপলোডটা কে দেখাবেন? বেশি দেখবো না, মাত্র দুজন দেখাবেন। কে কে দেখাবেন বলেন, কুইক। আজকে কি আবির নাই? আবিরের খবর নাই? ও আছে তো আবির। আবির কি দেখাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কি দেখাতে চাইলেন হাবিব? ওকে, চলে আসেন, দুজনে দেখবো, বেশি না। এরপর আরেকজন একদম স্বেচ্ছায় কে আসবেন, রেডি হন। হাবিব ব্রিফ করে দেখাবেন। হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ডিং আবার পজ করে দিলাম, রিপিট হবে, কাজে লাগবে, ভালো লাগবে। একটা এক্সাম্পল নিয়ে তারপরে রেকর্ডিং করবো। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি সব অডিয়েন্সদের সাথে করে দেখান। এখানে আমার 6টা টিম, যদি এখান থেকে আমি অ্যাড করি, অ্যাড করতে একটা ফর্ম থেকে ইনস্টল করব অথবা অন্য জায়গা থেকে আমি ইনস্টল করব। আমি এটা ইনস্টল করতে সময় লাগে আমার এখানে হয়ে গেছে। ব্যবহার করব না। আমি ক্লিক করি, এই যে অলরেডি আমার 7টা স্টক করতেছে, যেটা পরবর্তীতে বললাম এই তো এখানে আউট সেল আমি ডাউনলোড করে নিয়ে তাহলে আমি WORD থেকে গেলাম, WORD এখানে এসে তো আমি এটা ডাউনলোড করব। অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন কিভাবে আপলোড করে দিচ্ছি, এখানে কিভাবে আপনারা টিম থেকে অ্যাড থেকে এখন আমাদের দেখতে হবে আপলোড।
তো তাই তো তার থেকে যে সর্বশেষ যেটা ডাউনলোড করছি এটা এখানে এটা আমি ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আমি ইনস্টল করে দিতে হবে আমি ইনস্টল করলাম ইনস্টল করতে ইনস্টল টাকা খুলে তিন ইনস্টল টাকা করব তো আমি আবার বাড়িতে দিলাম এই যে এখন আমাকে না 8টা ফটো এরপর ওটা আমি ইনস্টল ফাইলে কিভাবে সেট করব সেটা দেখাবো তার জন্য আরেকটা পিন ডাউনলোড করে আচ্ছা আমি এটা ডাউনলোড কমপ্লিট এটা নেমে থেকে কপি করে নিতে তারপর আমরা যেখানে সাম ফাইলটা আছে সেখানে যাব সিধা দেখলাম এটাকে দিলাম এরপর এই স্টক এই স্টক থেকে আমাদের যেতে হবে এই স্টক এরপর থেকে আমাদের যেটা ওয়ার্ডপ্রেসে যেটা সেটআপ করতে হবে যেটা রানিং ওয়ার্ডপ্রেস সেখানে যেতে হবে তো সেখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেস রানিং ওয়ার্ডপ্রেস এটা habib.com তো এখানে গেলাম এরপরে www কন্টেন্ট এখানে যাওয়ার পর আমি যেহেতু একটা প্লাগইন করতে না আমি থিম ইউজ করতেছি তো আমাকে থিমে যেতে এখানে জাস্ট কোড এক্সট্রাক্ট করে নিলে ভালো হতো তো আমি এখানে আগে পেস্ট করি তারপরে তো এই চলে আসলাম দিস ফাইলে কাজ করব না তারপর আমাকে এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করলাম একটা ঠিক আছে এখন আশা করতে আমার এখানে শো করার কথা এখানে আটটা ছিল আমি রিফ্রেশ করে দেখি কি হয় এই যে ডটের উপর তো আমার টিম কাজ করতেছে আশা করি সবাই বুঝতে পারছেন পোস্ট করে দিলাম হাবিবের হয়ে গেছে আরেকজন আজকে একটা নতুন বাইরের সাথে মিটিং হলো ইউকের সফটওয়্যার ডেভেলপার একটা বিগ প্রজেক্ট নিয়ে আসতেছে সে প্রজেক্ট দেখালো প্রজেক্টটা পারবো মনে হয় চলেন এখন আমরা দেখবো হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে তার ডাটাবেজে কি পরিমাণ টেবিল ক্রিয়েট হয় তাহলে সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে ডাটাবেজে যেতে হবে ডাটাবেজে যেতে হলে কি করতে হয় MySQL admin এখানে দেখতে পাবেন যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে সেখানে কি পরিমাণ টেবিল অটোমেটিক তৈরি হয় একটা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক রান করার জন্য অটোমেটিক ক্রিয়েট হয় যেটা আমি আপনি হাতেও করি না করেও দিই না কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা টিকিয়ে রাখার জন্য দাঁড় করানোর জন্য যতগুলো টেবিল লাগে দেখেন এই টেবিলকে আমি আপনি হাতে করছি 15টা টেবিল আছে এখানে দেখেন এর ভিতরে যে WP ইউজার এখানে গেলে আপনার সাইডে যতগুলো ইউজার রোল আছে সব দেখতে পাবেন এই যে দুটো আছে একটা অ্যাডমিন আছে আর একটা হাবিব আছে মনে আছে এই হাবিবটা গতকালকে করছিলাম আমি মনে নেই তাই তো গুড মনে জি স্যার মনে আছে
এইখান থেকে আমি যদি ইচ্ছা করি একজন ইউজারকে আমার ডাটাবেস থেকে ডিলিট করে দিব, এই যে হাবিবকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে আমার হাবিব ইউজারটা ডিলিট হয়ে যাবে। এখন আর হাবিব ইউজার কাজ করবে না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের ঝুড়ি। এখান থেকে আপনি এই পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। তবে অবশ্যই যে পাসওয়ার্ড দিবেন, এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে কি দিলাম। তারপরে এটা হচ্ছে ইউআরএল, ওয়েবসাইট আপনার ইসের ওয়ার্ডপ্রেসের, এইটা কিন্তু এই ইউআরএল যদি চেঞ্জ করে দেন তাহলে আর আপনার লোকাল হোস্টে পাবে না। বুঝতে পারছেন? এই ডাটাবেজের মধ্যে কত টেবিল ক্রিয়েট হয়েছে দেখেন। তার মধ্যে ইম্পর্টেন্ট টেবিল হচ্ছে ডাব্লিউপি ইউজার। এখান থেকেও আপনারা আপনাদের ইউজার চেক করতে পারবেন, এবং যদি কখনো ফন্টিন থেকে আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব টেকনিক্যালি এখানে ঢুকে ডাটাবেজ টেবিলে যেয়ে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আবার নিজের মতো করে দিয়ে লগ ইন করতে পারবেন। এরকম ম্যাক্সিমাম ঘটনা ঘটে যারা দীর্ঘদিন পর পর কাজ করায়, ওই সব সাইট অনাররা তাদের ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড ভুলে বসে থাকে। তখন এই যে আপনি ডেভেলপার হিসেবে তার পেটের মধ্যে ঢুকে নাড়ি ভুড়ির মধ্যে কোথায় ডাটাবেজ আছে, এই ইউজার নেম আছে আর পাসওয়ার্ড আছে, সেটা দেখে যে পাসওয়ার্ডে ঢুকতে না পারবেন এডিট করে এই পাসওয়ার্ডটা আপডেট করে দিবেন। এই যে দিয়ে এই গোতে ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে, তখন আপনি ঢুকতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লগ ইন ইউজার নেম। তো বলেন, একটা ওয়ার্ডপ্রেসের এত খুঁটিনাটি দেখানোর পরেও যদি আপনারা না বুঝেন বা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন যদি পারফেক্টলি তার কাজ করে জমা না দিতে পারেন, তাহলে ব্যর্থতা কার বলেন? এ ব্যর্থতার দায় আপনাদেরই। কারণ আমি ওয়ার্ডপ্রেসের নারী নক্ষত্র ওয়ার্ডপ্রেস ভেঙে চুরে আমি আবার বানাইতে পারি। মানে ওয়ার্ডপ্রেস আমার এত অভিজ্ঞতা, আমি এতদিন কাজ করছি। এই ফ্রেমওয়ার্কের কোথায় কি হচ্ছে, কি প্রবলেম, আমি যদি আমার ফ্রন্ট এন্ড আমার প্রায়োরিটি নাও দেয়, আমি ব্যাক এন্ড থেকেও কাজ করতে পারি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ফর্ম থাকে, ফর্মে তো আমরা আমাদের ইউজারের ডাটা দেওয়া হয়। এই ডাটাগুলো কি অটো চলে আসবে আমার এই যে ব্যাকএন্ডে এখানে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর গতকালকে দিয়েছি, তারপর আমি আবার দিচ্ছি। আমরা যে প্লাগইনটা ইউজ করছি, এই যে কন্টাক্ট ফর্ম 7, এইখানে যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনে গেলে আপনার যত ডাটা রেসপন্স করতেছে, আপনি এইখানে একটা শিট তৈরি হবে আপনার, সেটা হবে লাইভ হোস্টে, নট লোকাল হোস্ট। লোকাল হোস্টে কখনো আপনি মেইলের রেসপন্স দেখতে পাবেন না। এইখানে আপনার একটা শিট তৈরি হবে রেসপন্ডার। ওই শিট আপনি এক্সেল আকারে ডাউনলোড দিয়ে বের করে এক্সপোর্ট করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনার ইউজার রেসপন্স আপনি রিড করতে পারবেন। ঠিক আছে? ইউজার রেসপন্স দেখতে আপনার ডাটাবেজে যাওয়া লাগবে না, কারণ এই প্লাগইনগুলো অনেক সুন্দর। আবার এইখান থেকে আপনি আপনার মেইলে নিতে পারবেন, যে শিটটা তৈরি হবে এই শিটটা আপনি মেইলে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা স্যার, যদি আমি ডিফল্ট ভাবে কোনো একটা টেবিলে কোনো ডাটা চাই, সেক্ষেত্রে কি করতে পারবেন? বুঝিনি, ডিফল্ট ভাবে কোনো টেবিলে ডাটা যায়? হ্যাঁ, মনে করেন আমি একটা টেবিল ক্রিয়েট করে দিলাম, এই টেবিলে যেমন নেমের জায়গায় নেম আসবে, ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, ডেটের জায়গায় ডেট, এরকম যদি আমি করতে চাই সেক্ষেত্রে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পিএইচপি তে পারবেন। ওয়ার্ডপ্রেসের উপর তো আপনি এই খবরদারি খাটাইতে পারবেন না, সম্ভব। ওয়ার্ডপ্রেসের যে পরিমাণ টেবিল আছে এর মধ্যে তো আপনি করতে পারবেন না। আপনি যেটা বলতেছেন, এটা আমরা যখন পিএইচপি প্রজেক্ট করব বা পিএইচপি করব, তখন আমি আপনার দেখাই দেবো যে আমরা যখন ওখানে তো পিএইচপির প্রজেক্টটা আমরা এমনভাবে করব যে একজন আমরা করবো এমপ্লয় ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা এমপ্লয় তার ইউজার নেম, তার নাম, ইমেল, এনআইডি, ফোন নাম্বার সব কিছু দিয়ে তার একটা ইনভেন্টরি বানাবো আমরা। সাপোজ একটা গার্মেন্টসে মনে করেন 1 লক্ষ শ্রমিক আছে, সেই শ্রমিকদের ডাটার একটা ইনভেন্টরি বানাবো আমরা। তো সেখানে আমাদের অবশ্যই টেবিল ক্রিয়েট করতে হবে, কারণ পিএইচপি তো আর এরকম রেডিমেড ফ্রেমওয়ার্ক না বা কোনো প্লাগইনও নাই। তখন আপনি যেটা বলতেছেন এটার আনসারটা এবং বাস্তব কাজটা তখন দেখতে পাবেন। কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি নতুন করে টেবিল বানায় কোথায় দিবেন, এই খবরদারি এখানে করা যাবে না।
কারণ এখানে সব ঠিক আছে স্যার, এটা তো প্রিসেট। জি স্যার, এটা তো জানতাম না যে ওয়ার্ডপ্রেসে করা হয় না, এই জন্য জানার জন্য। ওই টেবিলে আমরা টেবিল ক্রিয়েট করব, টেবিলের ফিল্ড নিয়ে আলোচনা করব, কোন ফিল্ডে কি ঢোকে, ঠিক আছে, সব বিস্তারিত আলোচনা হবে পিএসপিতে দিয়ে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম টপিকসে? থিম আপলোড করা হয়েছে, হুম, থিম আপলোড করা হয়েছে। না না, তুই বলো না, আমি ছিলাম ডাটাবেজে। ডাটাবেজে টেবিল দেখাইতেছিলাম, সে আমার সে ইয়ে কোথায় গেল? ও এই যে এইটা। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, ডাব্লিউপি ইউজার দেখা দিলাম, এটা একটা টেবিল, আর এটা হচ্ছে মেটা। এগুলো নিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। যত কমেন্ট আসবে যে এখানে কমেন্টগুলো জমা হবে, এখান থেকে আবার আমাদের পেজে শো করবে ওয়ার্ডপ্রেসে। টেবিল তো আরও থাকার কথা, দেখি। ও না, এখানে তো কোনো ভারী থিম টিম নাই ওইভাবে, এটা জাস্ট একটা সিম্পল ফ্রেমওয়ার্ক। তারপরে এখানে আছে এই যে ডাব্লিউপি পোস্ট, ডাব্লিউপি অপশনসে আপনি এখান থেকে আপনার সাইটের কোর যে ইউআরএল, এই যে সাইট ইউআরএল, এই যে আমরা যে টাইটেল দিচ্ছি ব্লগের, এই যে শেরপুর কডার, এই যে আমরা যে ট্যাগ লাইন দিয়েছি, এগুলো কোথা থেকে থাকে বলেন তো? এই যে ডাটাবেজে থাকে, এবং ডাটাবেজ এখান থেকে শো করে। আমরা যখন ইনভেন্টরি বানাবো, সেইখানে একজন ইউজার ইউজ করলে, ইচ্ছা করলে তার সে এডি দিলাম, তার সে আবার নিজে নিজে সে তার ডাটা আপডেট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। এরকম একটা প্রজেক্ট আমরা পিএসপিতে করবো ইনশাল্লাহ। তাহলে ফ্রন্ট এন্ডে যে তথ্য দিচ্ছি বা পরিবর্তন করতেছি, সেই ভান্ডার, তথ্য ভান্ডার কোনটা কোন টেবিলে আছে, এইটা একটু আপনাদের দেখায় নিয়ে গেলাম। কারণ একটা ফ্রেমওয়ার্কের উপরে খবরদারি করতে হলে তার নাড়ি নক্ষত্র অবশ্যই জানতে হবে, না হলে আপনি একটা কাজ করতে যাবেন, একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটার সলিউশন পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ডাটাবেস। আর যখন লাইভে হোস্টে এসে যাব, সি প্যানেলে যাব, তখন আবার একটু ওয়ার্ডপ্রেস ইনস্টলের সিস্টেমটা একটু আলাদা, সিমিলার বাট একটু আলাদা। ডাটাবেসটা সেম পাবো, শুধু ইউজার ডাটাবেসটা ওখানে ক্রিয়েট করতে হবে একটু আলাদা নিয়মে। সবই দেখাই দেবো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমার মনে হয় যে এ টু জেড আমরা কিন্তু ইয়ে করে ফেলছি। ওয়ার্ডপ্রেসের একদম ফাইলপত্র থেকে ডাটাবেস পর্যন্ত কোথায় কি হচ্ছে, কোন ফাইলের কি ডিউটি, কার দ্বারা কি হচ্ছে, সব কিছু কিন্তু অলরেডি ডান। এখন আমাদের মেইন কাজ হবে, আমরা একটা প্রিমিয়াম মানের একটা থিম আপলোড করব, সেখান থেকে ডেমো ডাটা আপলোড করব, করার পরে আমরা সুন্দর একটা পেজ বিল্ডার আয়ত্ত করব ডিজাইনের জন্য। কারণ এই যে ওয়ার্ডপ্রেসের এই সাদামাটা এই বেসিক এডিটর দিয়ে আর কত কাজ করব বলেন? আমরা সুন্দর একটা এডিটরে যাব, পেজ বিল্ডার। যেমন সবচেয়ে বর্তমান পপুলার হচ্ছে ইলিমিনেটর। যদি ইলিমিনেটরের কেরিয়ার দেখতে যায়, তাহলে চলেন একটু দেখে আসি। দেখবেন একটা বিল্ডারের উপরে কি পরিমাণ কেরিয়ার আছে। একটা পেজ ডিজাইনার, একটা সফটওয়্যার, একটা প্লাগইন, দেখেন এটা হচ্ছে ইলিমিনেটরের লোগো, পেজ বিল্ডারের। আমি একটা ওপেন করতেছি, জাস্ট ইলিমিনেটরের একটা একটা গিগ, যে একটা পেজ বিল্ডারের উপর সে এক্সপার্ট, সেটা দিয়ে সে কী কী পরিমাণ গিগ সেল করতেছে, তার আর্নিং লেভেলটা কি।
দেখেন এই কি টপ রেটেড নাকি? এই যে এখানে একটা ইয়ে লাফালাফি করতেছেন এটা কি? People keep coming back. Has an exceptional number of repeat buyer. কি এটা কি বলছে? এবারে অনেক আপডেট হয়েছে। আচ্ছা, তো একটু চলেন এই ভদ্রলোককে একটু রিসার্চ করে আসি। এই ভদ্রলোক হচ্ছে বলতেছে যে আমি সার্ভিস দেব ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং ইলিমিনেটর প্রো। আমাদের এই বিল্ডার প্রো পেজ বিল্ডার, এটা একটা পেজ বিল্ডার প্লাগইন, আমি বারবার বলতেছি। টপ রেটেড সেলার, 10টা অর্ডার তার এখনো পেন্ডিং, 629টা অর্ডার কমপ্লিট করছে, এই 629টা 5 স্টার পাইছে। আর এখানে তো আরও অর্ডার ধরতে গেলে আরও 100-200 আছেই। তার বেসিক ইন্ট্রো, তার সাথে কাজ করতে হলে প্রথম একটা প্যাকেজ নিতে পারবেন মাত্র $50। আর স্ট্যান্ডার্ড আছে $150, প্রিমিয়াম আছে $450। ঠিক আছে, দেখেন ইনি একটা কথা বলতেছে যে কন্টাক্ট মি ফর এ কাস্টম প্রাইস, মানে এটাই ফিক্সড না, তার যদি কম বেশি করতে হয় তাহলে কন্টাক্ট করতে বলতেছে। কম বেশি করলে কি একটা কাস্টম ইয়ে পাঠানো যায়, ইনভয়েস আলাদা করে, গিগ প্রাইস ছাড়াও। তো আমরা যখন গিগ খুলবো এইসব জিনিসগুলো আমরা, এদের কি কন্টেন্ট এরা ইউজ করছে এইসব জিনিসগুলো আমরা দেখবো। তো দেখেন একটা পেজ বিল্ডারের উপরে সে 629টা 5 স্টার আছে, মনে করেন যে 800-900 বার সেল করছে। বেসিক আর স্ট্যান্ডার্ড যদি এভারেজে ধরি তাহলে $100 করে যদি ধরি, টাকা কোথায় যায়? তো এত টাকার হিসাব আমরা করব না, আমরা জাস্ট তার কেরিয়ার দেখতে আসছি। সে 2018 সালের সেপ্টেম্বরে জয়েন করছে এবং আমার আপনার ভাই। কি বুঝলেন? কিছু বুঝলেন? স্যার দেখি ভাই। ইয়েস, এখন এক্সাম্পল দেখাতাম, যদি মনে করতেন অস্ট্রেলিয়ান বা ইউএস এর বায়ার, তাহলে বলতেন স্যার ওরা তো অনেক স্কিল, ওদের সাথে আমাদের তুলনা হয় না, হ্যান ত্যান 7-17। এখন দেখেন আপনি যে দেশের স্যার আলাদা আমাদের অ্যাকাউন্টটা কবে করবেন? অ্যাকাউন্ট আগে থেকে বললাম অ্যাকাউন্ট করবো, স্কিল আছে, অ্যাকাউন্ট করে ফেললেন, আপনার অর্ডার চলে আসবে, কি করবেন? স্যার এখন যদি অর্ডার আসে সবাই মিলে সলভ করবো, আপনি আছেন হেল্প করবেন এই জন্য আর কি। দেখা গেছে যদি স্যার লাস্ট মান্থে অ্যাকাউন্ট করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট বুঝতেই তো হ্যাঁ, সময় থাকে না। এটা একটা সঠিক কথা বলেছেন। খুলবো, আর একটু ধৈর্য ধরেন, আর 2-3টা ক্লাস পরে। এখন ওয়ার্ডপ্রেসের কিছু কাস্টম জিনিস বাকি আছে। একটা মিনিমাম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন কমপ্লিট না করায় আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে আসবো না, তবে মার্কেট প্লেসের নলেজ দিতে থাকবো আমি আপনাদের। তবে আজকে কত 30তম ক্লাসের পর থেকে আমরা মার্কেট প্লেসে হিট করা শুরু করব। ঠিক আছে, তাতে আরও 20টা দিন আমরা মার্কেট প্লেস রিসার্চ করার মার্কেট প্লেস বোঝার সময় পাচ্ছি, এনাফ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব, আমরা একটা ওয়ার্ডপ্রেস, একটা প্রিমিয়াম একটা থিম নিব, পপুলার একটা থিম। তবে একটা খুব ভালো হতো যদি লাইভে আপলোড করতে পারতাম, তাহলে কি হতো যে আজকে যে পর্যন্ত রাখতেছি আবার .com সার্চ করে ওখান থেকে আবার কাজ শুরু করতে পারতাম। কারণ লোকাল হোস্ট হয়তো আজকেই শেষ ক্লাস লোকাল হোস্টের, যদি আপনারা আগামীকাল নিয়ে নেন, হোস্টিং নিয়ে নেন, তারপরেও দেখাতে হবে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। কালকে নেওয়া পসিবল? স্যার পেমেন্টটা করুন, সবার হয় না, যদি পেমেন্ট হয়ে থাকে তাহলে নেওয়া পসিবল হবে। আচ্ছা, অনেকের পেমেন্ট বাকি আছে। দেখেন সময় আছে। কত দিছে হাবিব ভাই? অনলি 4 জন পাইছি, আমি সব পাচ্ছি না আর কি। আমার নাইস কি ফান্ডা দিয়ে দেব। আমি গ্রুপে দেখেন পিক দিছি যে দিছে ভাই সন্ধ্যা দিকে দিলে ভালো হয়। রাত্রে দিলে আমার দিকে দিয়ে দেব ভাই।
সবাই কাইন্ডলি দেওয়ার পর একটা মেসেজ দিবেন আমাকে যে কোন নাম্বার থেকে দিচ্ছেন, না হলে দেখা যাচ্ছে অনেক ধরনের তো এদিক সেদিক হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা থিমে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের এখানে মিসিং আছে, আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। একবার করা দরকার, পোস্ট ক্রিয়েশন, কীভাবে একটা পোস্ট পাবলিশ করতে হয়। তারপরে পেজ ক্রিয়েশন তো অলরেডি দেখছেন, পোস্ট ক্রিয়েশনটা আমি দেখাই না এখনো। এই পোস্টটা আপনাদের দেখতে হবে। ব্লগ, আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি, এরপরে আপনারা সবাই একটা একটা করে পোস্ট ক্রিয়েট করবেন, খেয়াল করেন। রেকর্ডার কি চালু আছে? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। রেকর্ডিং যখন চালু না থাকবে আমি বলি, আমার স্ক্রিনে ওটা দেখবেন পজ আকারে শো করতেছে, একটু একটু খেয়াল রাখবেন। তখন করে যখন রেকর্ডার চালু থাকে তখন আর এটা থাকে না, আর যখন না চালু থাকে তখন এই যে আমি বুঝাই দিচ্ছি, এই যে এখন। আচ্ছা, আমরা তাহলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস পোস্ট ক্রিয়েশন, কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে ওয়ার্ডপ্রেসে। তো তার জন্য কন্টেন্ট লাগবে। কন্টেন্ট আমরা কিছু নিতে পারি, লরেম থেকে নিতে পারি, অথবা একটা নিউজ সাইটে যায়। হ্যাঁ, যেমন বাংলা নিউজ 24.com, এটাতে যেতে হবে। ওকে, এখান থেকে আমরা একটা পোস্ট আমরা করবো, পাবলিশ করবো। সেটা এই যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের নামই নেই বাংলাদেশে, এটা করতে পারি জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। ঠিক আছে, চলুন। পোস্ট ক্রিয়েট করতে টাইটেল লাগবে, ইমেজ লাগবে, আর হচ্ছে এই কন্টেন্ট লাগবে। এখানে এনাফ আছে, কিন্তু ইমেজটা ভিউ হচ্ছে না, এখানে কোনো সিকিউরিটির ব্যাপার আছে, বুঝলাম না। বাহ, স্ক্রিন রেকর্ড হচ্ছে তাই নাকি? আপনারা দেখেন তো বাংলা নিউজে যে এটা কি ইয়েটা, ও আসছে আসছে আসছে, সরি। ইমেজটা লাগবে, ইমেজটা সেভ করে নিচ্ছি। ওকে, সবাই একটু লক্ষ্য রাখুন স্ক্রিনে, একটু অ্যাক্টিভ হন। আমি দেখাই দিচ্ছি একবার। এই যে পোস্টে গেলাম, ড্যাশবোর্ড থেকে পোস্টে যাওয়ার পরে অ্যাড নিউ। ও, তার আগে একটা কাজ করতে হবে আমাকে, অবশ্যই একটা ক্যাটাগরি, কারণ এই পোস্টটা একটা ক্যাটাগরি আন্ডারে পাবলিশ করতে হবে, না হলে পোস্টের উপরে লেখা থাকবে আনক্যাটাগরাইজ, এটা খুব খারাপ দেখা যাবে। তো চলেন আগে ক্যাটাগরিতে ক্লিক করতেছি। ক্যাটাগরির পরে নাম দিচ্ছি ফরেন নিউজ। হ্যাঁ, FOREIGN, ফরেন নিউজ। ওকে, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরি। এখন এই জায়গায় আমার একটা ক্যাটাগরি অ্যাড হবে, যেটা আমি যখন পোস্ট পাবলিশ করে সার্চ করব তখন আমি এই ক্যাটাগরি নামটা পাবো। তাহলে এখন যাব অ্যাড নিউ। অ্যাড নিউতে যাওয়ার পরে আমাদের পোস্টের যে টাইটেল আছে, এই টাইটেলটা আমরা এখানে কপি করব। তারপরে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা নিচের যে আরো কন্টেন্ট আছে এইটা পুরো কপি করব। হ্যাঁ, হলো। ও, এখন আমার উঠতে পারবো না, তাহলে আপনি চলে যান, আমি ওই যে ওই মামার সাথে আচ্ছা, তো ওই এই পাশে দিয়ে দিয়েছেন, এই পাশে একটু দিয়ে দিয়েছেন না? আচ্ছা, আর বাইরের জিনিসগুলো যা আছে একটু ভিতরে দিয়ে দেবেন। এই যে এই কোনায় বিরাট শেষ করেছিল। আচ্ছা, ঠিক আছে, যান, আর একদিন আসেন না গেলাম, যেদিন কাজ বাজ না থাকে একদিন এসে একটু মুছে টুছে দিয়ে দেন।
একটু গেটটা টানিয়ে দিন খেলা, গেটটা টানিয়ে দিন। খেলা চেয়ারটা যেটা নিলেন ওইটা কই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এই টেক্সটটা নিব, টেক্সটটা নিব হচ্ছে কোথায়, এই যে নতুন ইস্যুর মধ্যে, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে পোস্টের হেডলাইন আর এটা হচ্ছে নিউজ। এখন আমরা দিব পোস্টের একটা ফিচার ইমেজ দিব। ফিচার ইমেজটা দেওয়ার জন্য আমাদেরকে এই যে পোস্টে যেতে হবে, এই যে ফিচার্ড ইমেজ, হ্যাঁ সেট ফিচার্ড ইমেজ, এখানে এই ইমেজটা ঢুকাই দিলাম। দেওয়ার পরে এটাকে সেট ফিচার্ড ইমেজ মনে রাখতে হবে, কিন্তু ফিচার্ড ইমেজটা আপলোড করে দিলাম। এই যে ইমেজ আপলোড হয়ে গেল। এটা কিভাবে বের করলাম দেখেন, সেটিং থেকে ক্লিক করলে পোস্ট আর ব্লক, ব্লকে আমাদের কাজ নাই, আমরা আসবো হচ্ছে পোস্টে। পোস্টে আসার পরই আমরা হচ্ছে ফিচার্ড ইমেজ পাবো। আর ওই যে ক্যাটাগরি ক্রিয়েট করলাম মনে আছে, ওই ক্যাটাগরিটা ধরাই দিতে হবে। তার জন্য এখানে ক্লিক, খালা ওই যে ওই বুর সাপলটা দিয়ে আসেন, খালা সাপলটা দিয়ে আসেন। আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে ক্যাটাগরিটা ক্রিয়েট করছি ওইটাতে ক্লিক করার পরে ক্যাটাগরিটা পাবো। ক্যাটাগরি আসতেছে না কেন, আসার কথা। হ্যাঁ এই যে চলে আসছে। তো এখান থেকে আমরা দিব ফরেন নিউজ, অর্থাৎ এই পোস্টটা এই ক্যাটাগরি আন্ডারে, এই যে পাবলিশড। ওকে ডান, পাবলিশড হয়ে গেল। এখন আমরা ব্লগ পেজে গেলে আমাদের এই নিউজটা আমরা দেখতে পাবো। এই যে ব্লগ, এই যে আমাদের পোস্ট। এখন বাই ডিফল্ট থিম যেভাবে আছে সেভাবে আসছে। আমরা যখন আরো সুন্দর প্রফেশনাল থিমে কাজ করব তখন আরো ভালোভাবে আমরা মানে ডিজাইন নিয়ে তখন কাজ করব। এখন জাস্ট একটা পোস্ট কিভাবে ক্রিয়েট হয় এটা দেখেন। এই যে এটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে ফরেন নিউজ, আর এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে বিস্তারিত, আর এটা তো ফিচার্ড ইমেজ দেখলেন। ঠিক আছে, এখন যদি মনে করেন যে আমি নিউজের বিস্তারিত ব্লগ পেজে যাই দেখবো না, আমি দেখবো কি এই পর্যন্ত দেখে এখানে আসবে রিড মোর, বা টাইটেলের পরে আসবে রিড মোর। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে মনে আছে, ওই যে গতকাল যে সেটিং দেখাইছিলাম, চলেন ওইখান থেকে ঠিক করতে পারি কিনা এটা দেখি। এই যে সেটিং ডিসকাশন, ডিসকাশন না, এটা হচ্ছে রিডিং। রিডিং এ যাওয়ার পরে এখানে এই যে ফর ইজ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট না, এখানে তো অ্যাকসেপ্টই দেওয়া আছে। কাজ করতেছে না, কিন্তু সব আসতেছে না। ব্লগ পোস্ট ফুল টেক্সট দিই তাহলে কি আসবে?
এটা মনে হয় থিমের উপর অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। স্যার এটা কি ব্লগ পেজে নাকি হোম পেজে ব্রাউজ করছেন স্যার? ব্লগ পেজে আছি, যে আমি চাচ্ছি যে রিসেন্ট পোস্ট এরকম আসবে। আচ্ছা পোস্ট পেজ আমরা করে কাস্টমাইজ ওটা করা যাবে, সমস্যা নেই। এখন আপনারা এই ব্লগে ক্লিক করলাম না, এখানে ক্লিক করার পরে যত ব্লগ আছে সব এখানে শো করবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এখানে এই পর্যন্ত সেটা অ্যাকসেপ্ট করলাম, মানে সারাংশ দিবে, কিন্তু এটা ধরতেছে না। ইউর থিম ডিটারমাইন হাউ কন্টেন্ট ইজ ডিসপ্লে ইন ব্রাউজার। এটা একটু আর একটু সময় নিয়ে দেখতে হবে যেটা কেন কাজ করতেছে না। অ্যাকসেপ্ট এটা তো মনে হয় সিঙ্গেল ব্লগ আর্কাইভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই টাইপের একটা ইয়ে আছে। আচ্ছা পেজ সেটিংয়েও থাকতে পারে, ডান পাশে উপরে দিকে হতে পারে পেজ সেটিং এ। বলেন কোথায় থাকতে পারে? স্যার আমরা যে পেজ এডিট করছি স্যার, পেজ এডিটে ডান পাশে ঠিক উপরে দিকে যেখানে আমাদের যে গ্রাফার আইকন দেওয়া আছে ওই সাইডে একটু ইয়ে আছে, মানে ড্রপ ডাউন থাকতে পারে। এটার কথা বলতেছেন? স্যার এর আশপাশে ছিল স্যার। আচ্ছা দেখি আমরা ব্লগ পেজটা এডিটে যেয়ে দেখি। হ্যাঁ এখানে থাকতে পারে অনেক ফাংশন। এখানে সেটিংটা দেখি, ব্লগটা, পেজ ডিসকাশন, পেজ অ্যাট্রিবিউট, প্যারেন্ট পেজ, টেমপ্লেট। এই টেমপ্লেটে থাকার কথা বুঝছি না। ব্লকে তো কিছু দেখায় না। না এখানে নাই, আমি অন্য থিম থেকে আপনাদেরকে ইয়ে করে দেখাই দেবো, এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। কাস্টমাইজে কিছু পাওয়া যাবে কি, চলেন একটু দেখে আসি। তবে থাকার কথা এটা হচ্ছে অ্যাকসেপ্ট মানে হচ্ছে সারাংশ, কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে না এর উপরে, বুঝছেন? অ্যাপ্লাই না হওয়ার কারণ কি, তার মানে কি ব্লগ পেজ আমরা সঠিকভাবে ইয়ে করি নাই? দেখে আসি তো। এই যে এটা অন আর্কাইভ পেজ পোস্ট হাউস আমার যন্ত্রণা। এই যে ওকে, তাহলে আমরা ব্লগের ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা কিন্তু দেখে নিলাম। এখন আপনারা প্রত্যেকের রিকোয়েস্ট আপনার আমার একটা করে পোস্ট ক্রিয়েট করবেন। স্যার এই সম্পূর্ণটা আবার ভুলে গেছে, প্রথম থেকে আরেকবার রিকাজ করে দেন তাহলে সবাই মনে রাখতে পারবে। আচ্ছা ঠিক আছে চলেন, তাহলে আমি কি আরেকটা পোস্ট ক্রিয়েট করি? হ্যাঁ এটা একটু রিকাজ করুন, এটা রিকাজ করলে একটু কাজ করলে সবার মনে হবে। আরেকটা করেন। পোস্ট অ্যাড নিউ আরেকটা করতেছে। হ্যাঁ বাংলা নিউজ এত লোডিং দেয়।
কাদের সাহেবের সাথেই যায়, হ্যাঁ? আচ্ছা, তাহলে টেক্সট নিব, অ্যাড নিউ, একটা টাইটেল দিয়ে দিব, আর এই বক্সে দিব হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, এ বাংলা নিউজের ছবি ইউজ করছে, দেখছেন? দুর্ভিক্ষ একদম ছবি। ক্যাটাগরি হচ্ছে এখান থেকে রেডিমেডও করা যায়, সেটাও দেখাবো, এই জন্য আমি আগে খুলে নিই। ক্যাটাগরি তো আপনার বারবার লাগবে না, আপনি ফরেন নিউজ, যত ফরেন আপলোড করবেন ওর আন্ডারে। আর এটা যেহেতু বাংলাদেশের নিউজ, যেহেতু এটার জন্য আপনার ক্যাটাগরি ক্রিয়েট করার অপশন আছে দুইটা। আপনি এইখান থেকে এই যে ক্যাটাগরিতে আসলাম, এখানে আপনি সরাসরি এখান থেকেও ক্যাটাগরি করতে পারবেন। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরির নামটা বসাই দিচ্ছি, বিডি নিউজ, মানে এটা বাংলাদেশের নিউজ। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এটা দিলে এই নিউজটা অটোমেটিক যে বিডি নিউজ ধরে নিচ্ছে, দেখছেন? আর ইমেজটা একটু দিয়ে দিই, কাদের সাহেবের ইমেজের যে অবস্থা তাও দিতে হচ্ছে, কিছু করার নেই। ইমেজের কোয়ালিটি লেস একটা ইমেজ ইউজ করছে, এগুলো কারা ডেভেলপ করে, এগুলো খেয়াল রাখে না নিউজ পাবলিশ করার আগে। বাংলা নিউজের যাই হোক, এ হচ্ছে আমার ক্যাটাগরি দুইভাবে ক্রিয়েট করলাম, একটা আগে করে আসছিলাম আর একটা আপনি রেডিমেড করতে পারবেন পোস্ট থেকে, দুটোই দেখা দিলাম। এখন আমি চলে যাচ্ছি ফিচার্ড ইমেজে। ফিচার্ড ইমেজে যাওয়ার পরে মাত্র যেটা ডাউনলোড করলাম এটা ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা আপলোড করে দিলাম, দেওয়ার পরে এই যে পাবলিশ। খুবই সহজে, কঠিন কিছু নেই। তারপর রিপিট করে দিলাম। এখন হচ্ছে ব্লগে যান, ব্লগ রিফ্রেশ করেন, রিসেন্ট নিউজটা আগে চলে আসবে। যে বিডি ডি মনে একটা বেশি পড়ে গেছে, আচ্ছা যাক সমস্যা নেই। বিডি নিউজ, এই যে যেটা আমরা মাত্র ইয়ে করলাম, ঠিক আছে? আর যখন আপনি টাইটেলে ক্লিক করবেন তখন বিস্তারিত পুরো নিউজটা দেখতে পাবেন, এই যে। সো এটা খুবই সহজ, এখানে কঠিন কিছু নয়। আর নিচে এই যে আপনার রিলেটেড নিউজ শো করবে, রিলেটেড নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সম্মেলন, নামই নেই বাংলাদেশে। ওকে, এই টাইপের হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। এখন আপনারা করবেন সবাই একটা করে পোস্ট ক্রিয়েট করবেন, কারণ এটা ওয়ার্ডপ্রেসে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কি রেকর্ডিং অফ করে দেব? এই যে কাস্টমাইজ আছে, হ্যাঁ, কাস্টমাইজে যে থিম অপশনস, ওকে, সাইড আইডেন্টিটি, কালার্স, থিম অপশনস। থিম অপশনসে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফুল টেক্সট দিলে আপনার পোস্ট হচ্ছে ইয়ে হয়ে যাবে, বড় দেখা যাবে একবারে সমস্ত। আর এই যে সামারি দিলে শুধু সামারি আসবে। আর শো অথর বায়ো, এটা মানে হচ্ছে এই যে আপনার নিউজটা কে পাবলিশ করছে, যে বাই অ্যাডমিন, এটা উঠে দিলে এই বাই অ্যাডমিন, এই অ্যাডমিনই এটা থাকবে না, পরিচয়টা থাকবে না যে কে পোস্ট করছে। এ দেখেন উঠে গেছে, ওঠে নাই। এটা আপডেট করলে, পেজ ইয়ে করলে দেখা যাবে। হ্যাঁ, এটা দিয়ে রাখলাম। এটা অথর দিয়ে রাখা ভালো, কারণ হচ্ছে বোঝা যায় যে পোস্টটা আমি করছি না আমার কোনো এডিটরে করছে না কোনো সাবস্ক্রাইবারে করছে। ঠিক আছে মেহেদি, ক্লিয়ার? জি স্যার। ওকে, তো চলে আসেন, মেহেদি আসেন স্ক্রিনে, আপনি শুরু করেন। আমি তাহলে রেকর্ডিংটা পজ করে দিই নাকি? মেহেদি দেখান। স্যার আমার এখানে মাইক অফ রাখতে হবে।
মাইক অফ রেখে কাজ দেখালে আমাদের বেশি একটা উপকার হবে না। তাহলে আপনি অফ থাকেন। কে আসবেন? চলে আসেন। স্যার আমি হ্যাঁ আসেন, ফজলে রাব্বি চলে আসেন। স্যার আমি পোস্ট দেখাই। করছেন দেখায় না, আপনার লাইভে করতে হবে। আরেকটা পোস্ট করেন, সমস্যা কি? পোস্ট তো আর লিমিটেড না। করছেন দেখায় না, আপনি লাইভে অন স্ক্রিনে করেন। আসেন, নতুন একটা ক্যাটাগরি বানাবেন, একটা নতুন পোস্ট ক্রিয়েট করবেন এবং অবশ্যই যে ক্যাটাগরি বানাচ্ছেন সেই ক্যাটাগরির আন্ডারে চলে আসেন কুইক, এবং ব্রিফ করে করে স্যার আপনার ব্রিফ করে দেখাতে হবে কিন্তু। স্যার আমি আসবো। কি ফজলে রাব্বির কি সমস্যা হলো? নেটে প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, ইয়ে আসেন, কাশেম আসেন। জি স্যার আসছি। এই যে আমরা হচ্ছে এখন পোস্ট ক্রিয়েট করব, তো তার জন্য এখানে যাব পোস্টে, তারপরে অ্যাড নিয়ে যাব। আমাকে দেখাতে হবে না, আপনি এখানে যারা আছে সবার উদ্দেশ্যে দেখান। ওকে স্যার। যারা তো এখন আমরা বোঝেন না title যে কিভাবে দিলাম। পোস্ট ক্রিয়েট করতে হয়, কাইন্ডলি কাশেমের এই ইয়েটা ফলো করেন, টিউটোরিয়ালটা। তো যে কোনো একটা টাইটেল দিলাম এখানে আমরা, এটা দিলাম, তারপর টাইটেল আমরা কিছু দিলাম, দিয়ে কপি করে নিচ্ছি। কপি করতেছি, আর টেক্সট নিয়ে নিন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি, এখান থেকে আমরা নতুন করে আবার ক্যাটাগরি বানাইতে পারবো। তো তার জন্য আমরা অ্যাড নিউ ক্যাটাগরি, তো এখানে আমি ক্যাটাগরি একটা নাম দিলাম বিডি বাংলাদেশ। তো তারপর আমরা অ্যাড করলাম এটা, অ্যাড করার পর আমরা এখানে যখন আমরা টিক দিয়ে দিব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা একটা ইমেজ সেট করতে পারবো। তো ইমেজটার জন্য আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। তো আমরা এখান থেকে যেটা ডাউনলোড দিলাম সেটা আপলোড দিয়ে দিব। ওকে, তো আপলোড হয়ে গেছে সেট ফিচার্স ইমেজ। তো আমার কাজ শেষ, আমি এখন পোস্ট করে দিব। এখানে পাবলিশ বাটনে আমরা ক্লিক করব। এটা সাইটে আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমার সাইটে যাচ্ছি, তারপর ব্লগে যাচ্ছি, এই যে এটা চলে আসছে। তো এখানে ক্লিক করলে আমার ফুল লেখাটা চলে আসবে। কার কোনো প্রশ্ন আছে? তো শেষ। এরপরে কে দেখাবেন? চলে আসেন, হাবিব আসেন। হাবিব, এমন ভাবে দেখাবেন যে এখনো বুঝতে পারে নাই, সেজন্য আপনার প্রেজেন্টেশনটা দেখে বুঝে ফেলায়।
হ্যাঁ দেখা যাচ্ছে এখন। এখান থেকে আমার একটা টাইটেল সেট করতে হবে। তো টাইটেল আমি এখানে একটা নিউজ ওপেন করে রাখলাম, সেটা আবার টাইটেল আমি এটা করব। এখান থেকে আমি টাইটেলটা কপি করে নিলাম, টাইটেল পেস্ট করে দিলাম, টাইটেল চলে আসলো। এখন আমার টেক্সট গুলো নিতে হবে, টেক্সট গুলো জন্য আবার সেই টেক্সট গুলো কপি করি, এখান থেকে আমি আবার এতটুকু নিলাম। টেক্সটগুলো চলে আসছে, টাইটেলও চলে আসছে। এখন কাজ হচ্ছে আমার ইমেজটা নিতে হবে। তো তার আগে এখান থেকে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। তাহলে ক্যাটাগরির জন্য আসতে হবে পোস্টে। এই যে এখানে ক্যাটাগরি অলরেডি দুইটা দেওয়া আছে, একটা বিডি একটা টিকেট। যদি নতুন একটা করতে চাই সেক্ষেত্রে করতে হবে এখানে এড নিউ আইডি। তো এখানে আর আমি করতেছি না, আমি একটু বিডিতে পোস্ট করবো। বিডি সিলেক্ট করে দিলাম। এখন আমার ইমেজটা লাগবে, এখানে দুটো ইমেজ আছে, তো আমি নিতে যাচ্ছি এই ইমেজটা। এটাকে ডাউনলোড করি আগে। ইমেজ ডাউনলোড হয়ে গেছে, তো তার জন্য এখানে আপলোড করতে হবে। এই চলে আসছে আমার ইমেজ। এখন সেট পিকচার ইমেজ, আমার ইমেজে চলে আসছে। তো এখন পাবলিশ করে দিলে আমার ইমেজ হয়ে গেল, পোস্ট হয়ে গেল। আমি ভিউ করতে ক্লিক করি, আমার পোস্টটা চলে আসছে। ভিডিও ক্যাটাগরি টাইটেল কে অ্যাডমিন থেকে পোস্ট করা আছে, এই জন্য বাই অ্যাডমিন দেওয়া আছে, ওই কাছে তারিখ সহ। তো এখান থেকে যদি আমি লেখাটাকে হাইড করতে চাই, তার জন্য আমার কাস্টমারতে যেতে হবে, থিম অপশন, সামারি চলে দেওয়া আছে। তারপর তো সামারি দেওয়ার পর কাজ করলো না কেন? নেটে আছেন? জি ভাই আসছিল। তো আমার এখানে আমার দেওয়া, তারপর সম্পূর্ণ শো করতেছে, কারণটা কি বুঝতে পারি? পেজটা করে লোড দিয়ে দেবেন। আমারে যে দেখাবে আর মিনিমাম ক্যারেক্টার কতগুলা সেটা সম্পর্কে কোনো ধারণা আছে? মিনিমাম ক্যারেক্টার কি এই ক্যারেক্টার কি হবে না, আরো লাগবে? হয়তো বা যেখান থেকে আর কিছু চাই না বা এই টেক্সট গুলা ডাবল করে এটাই করতেছি আমি। সেটিং এর মধ্যেও তো আরেকটা আছে। কি হয় আমি তো হয় না। আমার কাছে কোন ক্যারেক্টার নিহত হয়েছে সামারি? এটাই তো কথা, সেটিংসে যেতে হবে।
পেজ ভিজিট করেন আপনি হয়ে যেতেন। আপনি যান নরমালি পেজে ভিজিট করেন, সাইটে ভিজিট করেন। এখন ব্লগ করি। কি হয়েছে হাবিব, কি সমস্যা? পোস্ট করছি কিন্তু আমার পোস্টটা কোন পেজে গেছে সেটা বলতে না, আমার পেজ তারা বলছিলাম যে সমস্যা হয়েছিল এই জন্যই। আপনি মাউস অ্যাক্সেস দিতে পারবেন আমাকে? ওখানে যে ভিউ লেখা আছে, ভিউ দেখেন আপনি নিচে দেখেন ভিউ লেখা। আর আপনি নিয়ে যান যে কিউইলের বিপক্ষে নিয়ে যেতে খবরে মানুষ নামানো গান নিয়ে যান, ওই যে এখানে হ্যাঁ ক্লিক করেন। এখন ভিউ মোডে আছে, ব্লক পেজ করে না আগে একটা ব্লক পেজ করে নাই ব্লক পেজ করে ব্লক পেজটা ধরাই দেন, ব্লক পেজে আপনার রেগুলার থাকে একটা কাজ করব, একটা পেজ ক্রিয়েট করেন ব্লক পাবলিশ করেন। রিডিং এর সেটিংস ঠিক আছে? হ্যাঁ সেটিংসে রিডিং মেন এরিয়া করা লাগবে না আরো। হ্যাঁ মেনু তো রিডিং আছে সিলেক্ট করেন আগে। রেডি করলাম। ওই যে পোস্ট পেজ ধরাই দেন ব্লক ওই যে যেটা পোস্ট পেজ নিচেরটা ওই ব্লগ সিলেক্ট করে দেন, ব্লগ। হ্যাঁ এখন ব্লগ পেজে আপনি সমস্ত পোস্ট পাবেন। এখন ওই যে মেনুতে অ্যাড করে নেন ব্লক পেজটা। আরে এটা কাজ করি। অ্যাপিয়ারেন্স মেনু সেভ চলো ক্লিক করলে টাইটেল করতে হবে। সম্পূর্ণ দেখা গেল না? হ্যাঁ পরে এটা এমন অপশন নাই যে আমি টাইটেলে ক্লিক করব, তো এই যে চিহ্নটা থাকবে যেমন এখানে ডট, এখানে ক্লিক করে এরকম কি সিস্টেম আছে কি ওখানে রিড মোর থাকবে, এটা বাই ডিফল্ট থিম তাই নাই। আমরা যখন ভালো মানসম্মত থিমে যাব তখন এটা পাবেন। কত করে দিলাম। আচ্ছা, এরপরে কে আসবেন? চলে আসেন কুইক। আবির আসেন, আবির। স্যার এখন কারেন্ট আসছে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নিলাম। নেন। আচ্ছা, আমরা একটু পেজ ক্রিয়েশনটা দেখবো। পেজ ক্রিয়েশন অলরেডি দেখছি, একটু ডিটেলসে দেখবো। দেখে আগামীকাল যদি সম্ভব হয় একবারে লাইভ সার্ভারে যেয়ে আমরা প্রিমিয়াম থিম আপলোড করে ডেমো আপলোড করব। তারপরে আমরা নতুন একটা বিল্ডার নিব, পেজ বিল্ডার, যেটা হচ্ছে ইলিমিনেটর দিয়ে শুরু করব। তারপরে আরেকটা বিল্ডার যে কোনো একটা চুজ করব, সেটা হতে পারে ক্লাসিক এডিটর আছে বা ডাব্লিউপি বেকারি, হ্যাঁ এই টাইপের যেটা পাই সেটা। দুটা এডিটর আমি আপনাদের প্র্যাকটিস করাবো, আর দুটো এডিটর পারলে বাকি সবগুলাই পারবেন। ঠিক আছে? সবচেয়ে পপুলার এবং ডেভেলপার ফ্রেন্ডলি হচ্ছে ইলিমিনেটর, সবচেয়ে বেস্ট। ডিবিও করাবেন? জিবি জিবি দেখাবেন?
হ্যাঁ, ডিবি যদি দেখতে চান দেখা দিব, সমস্যা না। এটা তো থিমের সাথে বিল্ড করা ডিবি। ডিবিটাও দেখতে পারেন, ডিবিতে অনেক ভালো সার্ভিস আছে বর্তমান। তবে র্যাঙ্কিং করলে 1 নম্বরে ইলিমিনেটর, আর ডিবি মনে করেন যে 4-5 নম্বরে। হুম, শোনেন, একটা সিএমএস পারলে বাকি যে সিএমএস আছে সব পারবেন। একটা পেজ বিল্ডার পারলে বাকি যত পেজ বিল্ডার আছে সব পারবেন। এটা একটা ম্যাজিক্যাল জিনিস। এছাড়া আমাদের থিম কাস্টমাইজেশন দেখাবেন না? হ্যাঁ, থিম কাস্টমাইজেশন দেখাবো এবং থিম ক্রিয়েশন দেখাবো, কিভাবে নিজের একটা থিম বানাবেন, কিভাবে নিজের একটা প্লাগইন করবেন। ওটা তো ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওটা পিএইচপির পরে। আর এখন তো অবশ্যই সার্ভারে যখন আপনাদের থিম উঠাই দিব, তখন সেই থিম কাস্টমাইজেশন, সেই থিম ছাড়াও নতুন করে পেজ ক্রিয়েশন, ডিজাইন, একটা ল্যান্ডিং পেজ মনে করেন একটা স্যাম্পল সামনে রেখে দিয়ে সেই স্যাম্পল সেম টু সেম করব, সবই করব। কিন্তু আপনাদের ভিতরে গতি মাঝে মধ্যে মন্থর হয়ে যায় কেন, এটা আমার একটু বলেন বাপকে। আপনার কি সমস্যা বলেন? সমস্যা আমার হাতে কি সমস্যা আছে সেটা আমি সমাধান করব, বলেন। আমার কি সমস্যা মনে করতেছেন যে স্যার এই টিচিং স্টাইলটা একটু চেঞ্জ করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে, বা আমরা আগ্রহী হব, আমরা আরো ক্লাসে বেশি সময় থাকবো, বলেন। এর থেকে বেশি কি ভাই, এর আগে অনেক স্লো ছিল। আর এখন হচ্ছে কি যে আপনি যখন ভিডিও করবেন তখন শুধু আপনার কনসেপ্টের উপর লেকচার দিয়ে দেবেন। এই সময় কোনো কথা বলবো না। তারপরে যদি আমাদের প্রশ্ন থাকে ভিডিও শেষ হওয়ার পর আমরা প্রশ্ন। হ্যাঁ, গুড। এটা সেটাই তো এই ক্লাসে আমি সেটা আজকেই শুরু করলাম সেটা। জি, ঠিক আছে। সর্বোচ্চ আজকের ভিডিও মনে হয় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সর্বোচ্চ। বুঝেন নাই? চলেন, যেহেতু পোস্ট ক্রিয়েশন দেখলাম, একটু পেজ ক্রিয়েশনটা দেখি। দেখার পরে আমরা মূল টপিকসে আসলাম, এই জন্য রেকর্ডিং অন করছি। এর আগে আমরা কি করছি? পোস্ট ক্রিয়েট করছি। এখন আমরা যাচ্ছি পেজ ক্রিয়েট করব। পোস্ট আর পেজের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেইগুলো একটু আমি আইডেন্টিফাই করে দেই। যেমন পোস্ট হচ্ছে আপনার এর একটা ক্যাটাগরি সেট করা যায়, কিন্তু পেজের কখনো ক্যাটাগরি হয় না, এটা মনে রাখবেন। পেজ হচ্ছে একটা সিম্পল, একটা স্বতন্ত্র জিনিস, আর পোস্ট হচ্ছে রিলেটেড জিনিস। কোনো ক্যাটাগরির সাথে রিলেশন থাকতে পারে, কোনো ট্যাগের সাথে রিলেশন থাকতে পারে, কিন্তু পেজ হচ্ছে আপনার একদম স্বতন্ত্র জিনিস, এর কোনো ক্যাটাগরি নাই। এখন পেজ, এই যে কোনটা আপনার কি পেজ হিসাবে আছে, এই পেজে গেলে আপনি ডিক্লারেশন দেখতে পাবেন। দেখেন, এখানে হোম আছে ফ্রন্ট পেজ হিসাবে, আর ব্লগ আছে পোস্ট পেজ হিসাবে। যারা এই যে আজকে পোস্ট পাবলিশ করার পরে মানে পোস্ট খুঁজে পাচ্ছিলেন না, তখন খেয়াল করে দেখবেন অল পেজে যে আপনার ব্লগ পেজটা ক্রিয়েট করা আছে কিনা, এবং শুধু নট অনলি দ্যাট, ব্লগ পেজ থাকলেই হবে না, সেটা পোস্ট পেজ হিসাবে ওয়ার্ডপ্রেস ধরতেছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, আমার যদি কোনো কারণবশত পোস্ট পেজ ডিলিট হয়ে গেল ব্লগ হিসেবে, সেক্ষেত্রে আমি যদি নতুন করে পোস্ট পেজ ক্রিয়েট করতে চাই, সেটা করতে পারবো নাকি করা সম্ভব? যেমন এই যে অ্যাবাউট পেজ আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট না স্যার, অ্যাবাউট তো স্যার বললাম, যেমন ওটা কোনো ক্রাইটেরিয়া নাই, যেমন ফন্ট পেজ বা ব্যাক পেজের কোনো ক্রাইটেরিয়া নাই, সেই ক্ষেত্রে বলবো না কি? হ্যাঁ, আপনি ডিলিট করে যদি ট্রাশে রাখেন, এই যে আমি এটা ডিলিট করলাম, এই যে ট্রাশ বক্স আছে, তাহলে আমি এই পেজটা আবার ফেরত পাবো। কিন্তু আপনি পার্মানেন্ট ডিলিট করলে এই পেজটা আর পাবেন না। এই যে অ্যাবাউট ডিলিট করে দিলাম না, এই দেখেন এখন দেখবেন এদিকে ট্রাশ, এই যে ট্রাশ 1 এটা বক্স হয়ে থাকে। এটা থাকলে আবার পেজ ভারী হয়ে যাবে ওয়েবসাইট। এটা ডিলিট যদি না প্রয়োজন হয়, এই যে ডিলিট পার্মানেন্টলি, তাহলে এই পেজটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমি ব্যাক নিয়ে আসবো তাহলে রিস্টোর। ওকে, বুঝতে পারছেন? এখন ওইটা ট্রাশ বক্সে থাকাকালীন আমি যদি মনে করি আরেকটা অ্যাবাউট ক্রিয়েট করবো, ওকে নো প্রবলেম, চলেন করি। এই যে অ্যাড নিউ,
এই যে অ্যাবাউট, এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার পেজে কিন্তু কোনো আপনি পোস্টের মতো কোনো ক্যাটাগরি পাবেন না, জাস্ট একটা পারমালিঙ্ক পাবেন। এটা ওই যে গতকালকে বুঝাইছি যে আপনার ডোমিনের পরে স্ল্যাশ দিয়ে আপনার পেজের নাম। গতকাল এই খুঁটিনাটি আমি বলছিলাম যে স্যার, বলেন। আমি বলছিলাম যে যদি পোস্ট পেজ কোনো কারণে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কি নতুন করে কোনো পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে, কিন্তু পেজটা কি পোস্ট পেজ হিসেবে ক্রিয়েট করা যাবে কিনা সেটা বলুন। পোস্ট পেজ বলতে ব্লগ পেজের কথা বলতেছেন, এই তো? না স্যার, যে কোনো পেজ, ধরেন আমার সেই পেজটা ডিলিট হয়ে গেল, পেজটা পোস্ট পেজ হিসেবে আছে, হ্যাঁ, যেমন বর্তমানে ব্লগ আছে, তাহলে ওই না তাহলে হচ্ছে আপনার পোস্টগুলো সব থাকবে। এই দেখেন আমি দেখাই দিচ্ছি, আমি বুঝতে পারছি আপনার কথা, যে আপনি বলতে চাচ্ছেন যে আমার পোস্টগুলো ডিলিট হয়ে যাবে কিনা। আপনার পোস্ট ডিলিট হবে না, এই যে অল পোস্টে গেলে আপনার পোস্ট এখানে স্টোরেড থাকবে। না না স্যার, সেটা বলতে চাইছিলাম না, হয়তো আপনারা বুঝাতে পারেন আমি সেটা। বলেন আবার। স্যার আমি বলছিলাম যে বর্তমানে আমাদের ব্লগ পেজটা আছে পোস্ট পেজ হিসেবে, হ্যাঁ, আর হোম পেজটা আছে ফ্রন্ট পেজ হিসেবে। হ্যাঁ, যদি কোনো কারণবশত আমার হোম পেজটা ডিলিট হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি নতুন করে যদি একটা হোম পেজ ক্রিয়েট করি, সেটাকে আমি ফ্রন্ট পেজ হিসেবে ডিক্লেয়ার করতে পারবো কিনা সেটা বলতে। অবশ্যই পারবেন। জি স্যার, সেটাই আমি দেখতে চাই, সেটা কিভাবে করা এই যে যায়। অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এই সরি এই যে সেটিং, এই যে রিডিং, এই যে হোম পেজ হিসেবে এখানে এসে শুধু সেই পেজটা, যে পেজটা আপনি ক্রিয়েট করলেন সেটাকে ধরাই দেবেন শুধু। ব্লগের ক্ষেত্রেও সেম, যে পেজটা আপনি ইয়ে করলেন মাত্র বানালেন সেটা ধরাই দেবেন। ওকে, ক্লিয়ার হবে? জি স্যার। কোনো কারণে ব্লগ পেজ ডিলিট হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আপনার পোস্ট সব সময় আপনার স্টোরেজে থাকবে। এই যে পোস্ট, এই যে অল পোস্ট, এই যে আপনার যতগুলো পোস্ট আপনি ক্রিয়েট করছেন সব এখানে। এটা খুবই সিম্পল। আচ্ছা, আমরা পেজে ছিলাম, তাহলে এই যে অ্যাবাউট পেজ ডিলিট করছি, আবার সে অ্যাবাউট পেজ যদি ট্র্যাশ বক্স থেকে উদ্ধার না করি তাহলে এই যে পাবলিশ করে দিলাম নতুন অ্যাবাউট পেজ। ঠিক আছে? এই যে নতুন অ্যাবাউট পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ঠিক পোস্টের মতো অল পেজে যাব, যে পেজ, এই যে অল পেজ। এই যে অল পেজ পেয়ে গেলাম, এই যে এখানে অ্যাবাউট। ঠিক আছে? আর পেজ ডিজাইন তো যখন আমরা বিল্ডারে যাব তখন ডিজাইনের বিস্তারিত দেখাই দেব। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাবো যে একটা পোস্টকে আমরা কিভাবে মেনুতে অ্যাড করতে পারি, বা একটা একটা ক্যাটাগরিকে কিভাবে আমরা মেনু বানাতে পারি। যেমন যখন আমরা ব্লগে ক্লিক করব তখন যেন ব্লগে অ্যাজ এ ড্রপ ডাউন এখানে যেন সে ওই যে বিডি নিউজ, ফরেন নিউজ, এই টাইপের এটাগুলো যেন দেখায়, এবং সেই জায়গায় ক্লিক করলে যেন সেই ক্যাটাগরিগুলো নিউজ আমার শো করবে। চলেন এটা করে আসি। এটা করার জন্য আপনাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। হ্যাঁ, মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাবাউট আমি ডিলিট করে দিয়েছিলাম, এটা ইনভ্যালিড দেখাচ্ছে। হ্যাঁ, এটা এসব সরাই দিতে হবে, যেহেতু এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যে ক্যাটাগরি করছি সেই ক্যাটাগরিকে আমি এই পোস্টে অ্যাড করব। তার জন্য আমার এই ক্যাটাগরিতে যেতে হবে, এই যে ফরেন নিউজ আর বিডি নিউজ, অ্যাড টু মেনু। এটা কিন্তু মেনুতে চলে আসবে, এই যে মেনুতে চলে আসছে। মেনুতে আসার পরে এটা কার আন্ডারে দিব? ব্লগের আন্ডারে, ব্লগের সাব হিসাবে দিয়ে দেবো। এই যে তারপরে বিডি নিউজ, এই যে ব্লগের সাব হিসাবে দিয়ে দিলাম, দিয়ে এই যে সেভ দিয়ে দিলাম।
তাহলে আমরা কিভাবে ক্যাটাগরিকে মেনুতে রূপান্তর করলাম এটা একটু দেখেন। একটা ক্যাটাগরিকে কিভাবে মেনুতে রূপান্তর করে ফেললাম। তাহলে আমরা একটু ইসে যাই, এটা একটু রিফ্রেশ করি। দেখেন আমি যখন ব্লগে যাব তখন এই যে আমার ফরেন নিউজ নট অনলি ড্যাট, আমি যখন ফরেন নিউজে ক্লিক করব তখন আমার ফরেন নিউজের আন্ডারে যত নিউজ আছে সে শো করবে। এই দেখুন যত নিউজ আছে সব শো করবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে একটা পোস্টের ক্যাটাগরিকে কিভাবে মেনু বারে অ্যাড করতে হয়। রেকর্ডিংটা আবার করে দিলাম। রেকর্ডিং দেখুন চলছিল।